হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বম্বারটেক্স। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের বাংলা সিলেবাস, এবং তার সাথে থাকছে বাংলা সাহিত্যের ইতিহাস। তো এই বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যে আমরা আজকে কি পড়বো? আমরা পড়বো আজকে যে এই বাংলা সাহিত্যের ইতিহাস কখন শুরু হয় এবং কখন শেষ হয়, এবং তারপর থেকে কোনটা কি শুরু হয়। এবং আমরা যে আজকে যে গল্পগুলো পড়ছি, কাব্যগ্রন্থগুলো পড়ছি, কবিতাগুলো পড়ছি, বঙ্কিমচন্দ্রের কাব্য পড়ছি আমরা, রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য পড়ছি আমরা, তাছাড়াও আরো মানে আমাদের কুই মাছা আছে, টুয়েলভে গেলে দেখতে পাবো তোমরা আদরিনী আছে, দেন শ্রীজাতের ধর্ম আছে, আমাদের 11 কাজী নজরুল ইসলামের আছে সাম্যবাদী কবিতা। তো এই গল্পগুলো, কবিতাগুলো, কাব্যগ্রন্থগুলো, এগুলো অ্যাকচুয়ালি কোন সাহিত্যের ইতিহাসের মধ্যে পড়ছি? প্রাচীন সাহিত্যের ইতিহাসের মধ্যে পড়ছে নাকি না আধুনিক সাহিত্যের ইতিহাসের মধ্যে পড়ছে? তাছাড়া হচ্ছে চর্যাপদ, চর্যাপদ কোন ইতিহাসের মধ্যে পড়ছে? প্রাচীন সাহিত্যের ইতিহাসের মধ্যে পড়ছে নাকি না আধুনিক সাহিত্যের ইতিহাসের মধ্যে পড়ছে, না প্রাচীন সাহিত্যের ইতিহাসের মধ্যে পড়ছে? তো আজকে এই ভিডিও থেকে আমরা জেনে নেবো যে এগুলো কোথা থেকে পড়ছে, ঠিক আছে? তো বেশি দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে বলে রাখি, আমাদের চ্যানেলটিকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দাও, এবং একটা লাইক অন্তত করে দিও, এবং ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট অন্তত করে দিও। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। তোমাদের বাংলা সিলেবাস মানে আমাদের টোটাল পরীক্ষা হবে 40 মার্কসের। এর মধ্যে থেকে ফার্স্ট যে বইটা ওটার থেকে আসবে 25 মার্কস, আরেকটা থেকে আসবে 15 মার্কস। এই 15 মার্কস এটা কিন্তু ওয়াইড সিলেবাস, অনেকটা লম্বা সিলেবাস। তো আমরা যেটা অ্যাকচুয়ালি 6 মাসের করার কথা সেটা আমরা 3 মাসে করবো। সো আমাদেরকে একটু কেয়ারফুলি সবটা পড়তে হবে। আর অ্যাকচুয়ালি বলতে গেলে আমাদের যে বই আছে, ঠিক আছে, মানে বইটাকে আমরা রিডিং করতে হবে। এই 25 মার্কস পেতে গেলে এটাতেও রিডিং করতে হবে, এটাতেও রিডিং করতে হবে। আচ্ছা, এই দুটো কিন্তু এক্সাম হবে এমসিকিউ প্যাটার্নে। এর মধ্যে কি কি থাকবে? স্ট্রেট কোয়েশ্চেন থাকবে, শূন্যস্থান পূরণ থাকবে, সত্য মিথ্যা থাকবে, বিবৃতি ব্যাখ্যা থাকবে, আর থাকবে ক্রম অনুযায়ী সাজানো, এরকম কোয়েশ্চেন থাকবে। আর লাস্ট এট দি এন্ড থাকবে স্তম্ভ মেলানো। ঠিক আছে, এইটার উপরে আমাদের 40 মার্কস থাকবে। কিন্তু এরকম মনে হয় শুধু শুধু মানে শুধু যদি তুমি মনে করো যে স্ট্রেট লাইন কোয়েশ্চেন আসবে এরকম, এই যে স্ট্রেট লাইন শুধু এরকম কোয়েশ্চেন আসবে, বাট ওরকম আসবে না। অ্যাকচুয়ালি তুমি যদি মনে করে রাখো যে এই যে আমাদের যে গল্পটা নেওয়া রয়েছে কুই মাছা, গল্পটি নেওয়া হয়েছে কোথা থেকে, এরকম কোয়েশ্চেন আসবে। দেন এখানে একটা অপশান থাকবে, এখানে একটা অপশান থাকবে, এখানে একটা অপশান থাকবে, শুধু এরকম থাকবে না, আরও অন্যান্য মানে ভ্যারাইটিসের কোয়েশ্চেন থাকবে। শুধু এইটা যে থাকবে তার কোনো মানে নেই। এরকম ভ্যারাইটির শূন্যস্থান থাকতে পারে, সত্য মিথ্যা থাকতে পারে, বিবৃতি ব্যাখ্যা থাকতে পারে, ক্রম অনুযায়ী সাজানো থাকতে পারে, স্তম্ভ মেলানো থাকতে হবে। এই যে ক্রম অনুযায়ী সাজানো, এটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? টেক্সটটা ভালো করে করতে হবে, রিডিং করতে হবে ভালো করে টেক্সটটা, তাহলেই আমরা কি এটা পারব। ঠিক আছে, তো এবার চলে যাই আমরা সিলেবাসের দিকে। সিলেবাসে এবার আমাদের গল্পের মধ্যে কি কি আছে সেটা দেখে নিই। গল্পের মধ্যে আমরা একটাই গল্প পড়বো, সেটা হলো কি কুই মাছা। এটাতে কত নম্বর থাকবে? এটা কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের।
এটার থেকে তোমাদের টোটাল থাকবে 1 নাম্বার করে 8টা কোয়েশ্চেন সমান 8 মার্কস। এবারে এই 8 মার্কসের মধ্যে কী কী থাকবে? স্টেট কোয়েশ্চেনও থাকবে, শূন্যস্থান পূরণও থাকবে, সত্য মিথ্যাও থাকবে, বিবৃতি ব্যাখ্যাও থাকবে, ক্রম অনুযায়ী সাজানোও থাকবে, স্তম্ভ মেলানোও থাকবে, যদি দেয় তো। ঠিক আছে, এবার স্কুলের উপর ডিপেন্ড করেছে। নেক্সট হলো আমাদের কবিতা। আমাদের কবিতা দুটো আছে, এক হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্তের লেখা, আর একটা আছে সাম্যবাদী, কাজী নজরুল ইসলামের লেখা। ঠিক আছে, এই দুটো থেকে টোটাল তোমাদের মার্কস কত আসবে? 7 নাম্বার। এবার এই 7 নাম্বার কীভাবে ডিস্ট্রিবিউট হবে সেটা স্কুল ঠিক করবে। কখনো কখনো এটার থেকে 3টে কোয়েশ্চেন দিতে পারে, আবার 4টেও দিতে পারে, আবার কখনো কখনো এটার থেকে 3টে দিতে পারে বা 4টে দিতে পারে। সেটা স্কুলের উপর ডিপেন্ড করছে, কোথা থেকে কত নাম্বার দেবে সেটা স্কুলের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, আমাদের অত মাথা ঘামিয়ে লাভ নেই, আমরা ভালো করে পড়ে যাব, ব্যাস। দেন আসছে আমাদের প্রবন্ধ। প্রবন্ধ সম্পর্কে বলার কিছু নেই, তোমরা প্রবন্ধ 10-এ পড়ে এসছো, লাইক বাংলা ভাষায় বিজ্ঞান পড়ে এসছো আর হারিয়ে যাওয়া কালী কলম পড়ে এসছো। তো আমরা 11 ফার্স্ট সেমিস্টারে কী পড়বো? বিড়াল। এই বিড়াল থেকে কত থাকবে? বিড়াল থেকে থাকবে 5 নাম্বার। এটা লিখেছেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কত মার্কস থাকবে? 5 মার্কস। ঠিক আছে, এবার আসছে আন্তর্জাতিক গল্প। এর মধ্যে আছে কি? বিশাল ডানাওয়ালার সূত্রে বুড়ো। এটা লিখেছেন কে? গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। আরেকটা কি আছে আমাদের? আরেকটা হলো আমাদের আছে ভারতীয় কবিতা। কি আছে? চারণ কবি। কার লেখা? ভারবারা রাও। এই দুটো থেকে তোমাদের আবার কত নাম্বার আসবে? এই দুটো থেকে তোমাদের আসবে 5 নাম্বার। এখানে টোটাল কত হলো? 25 মার্কস। এবার তোমাদের মাথায় কোয়েশ্চেন আসতেই পারে যে এই কবিতাটা কি, আবার ভারতীয় কবিতা কি, আবার কবিতা এই কবিতাটা কি? দুটোই ভারতীয় কবিতা হওয়া উচিত। তো ভারতীয় কবিতা কাকে বলা হয়? অ্যাকচুয়ালি যখন মানে পশ্চিমবঙ্গের বাইরে কেউ কবিতা লেখে, মানে অন্যান্য ল্যাঙ্গুয়েজ সেটাকে করা হয়, বাংলা ভাষায় অনুবাদ করা হয়, তখন তাকে বলা হয় ভারতীয় কবিতা। আর যখন পশ্চিমবঙ্গের ভিতরে কেউ কবিতা লেখে তখন সেটা এমনি নর্মাল কবিতা হিসেবে ধরা হয়। এবার যদি যেটা এবার চারণ ভারবারা তামিল কবি ছিল, এবার তামিলনাড়ুতে যদি কবিতা বলা হয় তাহলেই চারণ কবিতা তার কবিতা। আর যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সাম্যবাদী এগুলো যখন পড়বে সেটা তাদের জন্য ভারতীয় কবিতা। ঠিক আছে,
এবার আসে সেকেন্ড বুকটা, ঠিক আছে। সেকেন্ড বুকটা ওখান থেকে তো 25 নাম্বার বললাম, এই 25 নাম্বার আছে। এবারে আসে সেকেন্ড বুক, সেকেন্ড বুক থেকে আসবে 15 নাম্বার। তো সেকেন্ড বুকের ফার্স্টেই আছে ভাষা। এটার থেকে 1 নাম্বার কোয়েশ্চেন 10টা থাকবে, 10 নাম্বার। ওকে, তো 10 নাম্বার থাকবে। চ্যাপ্টারগুলো কী কী আছে এর মধ্যে? 1 নম্বর আছে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, মানে বিশ্বে কতগুলো ভাষা আছে এবং তার মোট কতগুলো ভাষা আছে এবং তাদের পরিবার কটা, শাখা প্রশাখা আছে সব, মানে কোন ভাষা থেকে কোন ভাষা এসছে সেটা আমরা জানবো এই চ্যাপ্টারে। দু নম্বরে কী আছে? এবার আসছে বাংলা ভাষা কোথা থেকে উদ্ভব হলো, ঠিক আছে। আগে তো বাংলা ভাষা ছিল না, একটা অন্য ভাষা ছিল, সেখান থেকে একটা অন্য ভাষা এসেছে, তারপরে বাংলা ভাষা এসছে। সো সেটা বিষয়ে আমরা পড়ব এবং তার ভাষা পরিবার সম্পর্কে জানব। তারপরে আসছে ভারতের প্রচলিত ভাষা, মানে ভারতে বাংলা ছাড়া আর যতগুলো ভাষা আছে সেগুলো সম্পর্কে আমরা জানব। এখান থেকে হবে 10 নম্বর। এবারে নেক্সট আছে বাংলা সাহিত্যের ইতিহাস, তাই না? বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস। আছে না? তো এখান থেকে আমরা কি পড়ব? এবারে এই যে বাংলা সাহিত্যের ইতিহাস, এটাকে আমরা 3টে ভাগে ভাগ করে থাকি। একটা হলো প্রাচীন যুগের, একটা হলো মধ্যযুগের, একটা হলো আধুনিক যুগের। সেই কনসেপ্টটা আমি একটু পরে দিয়ে দিচ্ছি। আগে বলে নিই যে প্রাচীন যুগের আমরা কি পড়ব। চর্যাপদ। দেন মধ্যযুগ যেটা বলবো, এর মধ্যে আমরা কি কি পড়ব? এর মধ্যে পড়ব আমরা শ্রীকৃষ্ণ কীর্তন, এর মধ্যে পড়ব আমরা বৈষ্ণব পদাবলী, এর মধ্যে পড়ব আমরা চৈতন্য জীবনী, এর মধ্যে পড়ব আমরা মঙ্গল কাব্য, এর মধ্যে পড়ব আমরা ইসলামীয় ধারা, এর মধ্যে পড়ব আমরা শাক্ত পদাবলী। এই হলো ব্যাপার, ঠিক আছে। এবারে এই যে টোটালটা দেখতে পাচ্ছ, এখান থেকে আমাদের মাত্র আসবে কত নাম্বার পরীক্ষায়? পরীক্ষায় আসবে 5 নাম্বার। তো এখান থেকে টোটাল কত আসলো? এখান থেকে 25 আর এখান থেকে 15 হলো 40। এটা হলো আমাদের সিলেবাস, ঠিক আছে।
এবার হয়তো তোমাদের মাথায় আসতে পারে যে এই কেউ কী বললো, এটা প্রাচীন বাংলা কি তো এই যে বাংলা সাহিত্যের ইতিহাস, এই বাংলা সাহিত্যের ইতিহাসকে আমরা 3টি ভাগে ভাগ করে থাকি। বাংলা সাহিত্যের ইতিহাসকে আমরা 3টি ভাগে ভাগ করে থাকি। এক নম্বরে কি, প্রাচীন যুগে বাংলার ইতিহাস। দু নম্বর কি, মধ্যযুগের বাংলার ইতিহাস। আরেকটা কি, আধুনিক যুগের সাহিত্যের ইতিহাস। ঠিক আছে, এই 3টে হলো আমাদের সাহিত্যের ইতিহাসের ভাগ। এই 3টে আমাদের ভাগ। তো এবারে এই যে প্রাচীন যুগ, প্রাচীন যুগ শুরু হয় কবে? 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়টাকে বলা হয় প্রাচীন যুগ। এর শুরু হয় কবে? শুরু চর্যাপদ দিয়ে, আর শেষ তোমরা নাম শুনে রাখবে, ইখতিয়ারউদ্দিন বিন বখতিয়ার খিলজি। খিলজির বাংলা আক্রমণের মাধ্যমে ঠিক আছে। এবারে আসছে মধ্যযুগ। মধ্যযুগ 1300 থেকে 1760 পর্যন্ত। এবার তোমাদের একটা কথা মাথায় আসতে পারে, এটা তো 1200 সালে শেষ হলো, তো তাহলে এটা 1300 কেন শুরু হলো? গল্প আছে। এই যে 1200 থেকে এই 1300 থেকে 1200-র মধ্যে 100 বছরের পার্থক্য। এই 100 বছর কোনো সাহিত্য রচনা হয়নি। এই যে ইখতিয়ারউদ্দিন বিন বখতিয়ার খিলজির বাংলা দখল, এই বাংলা যখন দখল করলো, তার 100 বছর কোনো সাহিত্য রচনা হয়নি। তাই এই সময়টাকে বলা হয় কি, বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। তাই 1300 থেকে শুরু, এবং বিশিষ্ট কবি, মধ্যযুগের শেষ কবি
শরৎচন্দ্র 1760 সালে মারা যান। তারপর থেকেই আধুনিক যুগের শুরু এবং মধ্যযুগের শেষ। ঠিক আছে, অ্যাকচুয়ালি 1200 থেকে 1300-র মধ্যে 100 বছর বর্গী আক্রমণ এবং ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজির বাংলা আক্রমণের মাধ্যমে এই 100 বছর কোনো সাহিত্য রচনা হয়নি। আবার কেউ কেউ মতান্তরে এটাকে 1200 ধরেন। ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না, তোমরা 1300 থেকেই ধরবে। ওকে, আর আধুনিক যুগ কোনটা? ওই 1760 সাল থেকে আজ পর্যন্ত যত কবিতা গল্প রচনা হয়েছে সবই আধুনিক যুগের সাহিত্য। লাইক সাম্যবাদী তাহলে কি আধুনিক যুগ? আধুনিক যুগ, তাই তো, কারণ এটা তো কদিন আগে 1760 খ্রিস্টাব্দে পরে রচনা হয়েছে। কয়েকজন বিশিষ্ট কবি আধুনিক যুগের রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ভারবারায় রাও, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যত কেউ ছিল। ঠিক আছে, এবার যদি শ্রীকৃষ্ণ কীর্তন তাহলে এটা হবে মধ্যযুগ। এ যদি বলেন না চর্যাপদ তাহলে কি প্রাচীন যুগ। ঠিক আছে, এই দুটো কিন্তু কোয়েশ্চেনে থাকে, গুলিয়ে ফেললে হবে না। তো এই আধুনিক যুগ 1760 থেকে